নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। আর শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরের ঘটনায় এনআইএ কে রক্ষা কবচ হাইকোর্টের। এজেন্সি অফিসারদের কখনোই তলব নয়, নোটিশ জারি করে তলব করতে পারবে না রাজ্য পুলিশ। 2রা মে মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত স্থগিত থাকবে তদন্ত। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আক্রান্ত হয় এনআইএ। ভূপতিনগরের ঘটনায় এনআইএ কে রক্ষা কবচ হাইকোর্টের। এজেন্সির অফিসারদের এখনই তলব নয়, নোটিশ জারি করে তলব করতে পারবে না রাজ্য। 2রা মে মামলার পরবর্তী শুনানি, ততদিন তদন্ত স্থগিত থাকবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আক্রান্ত হয় এনআইএ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিস্ফোরণে তদন্তে 3 জন তৃণমূল নেতা কর্মীকে তলব করে এনআইএ। এর আগে 2022 সালে মামলায় বৃহস্পতিবার এরা কিছুদিন আগেই 3 তৃণমূলের নেতা যারা তাদেরকে ডেকে পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ভূপতিনগরের ঘটনায় এনআইএ কে রক্ষা কবচ এবার হাইকোর্টের। এজেন্সির অফিসারদের এখনই তলব নয়, নোটিশ জারি করে তলব করতে পারবে না রাজ্য পুলিশ। 2রা মে মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই তদন্ত স্থগিত থাকবে, এমনটাই নির্দেশ দেওয়া হলো আজকে। বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। আর এবার যে খবরে নজর রাখবো, বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা ব্যাগ ভর্তি অস্ত্র সহ বেশ কিছু নথি আদালতে পেশ। শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারদের যোগ, দাবি সিবিআই এর। তদন্ত কি যেতে পারে এনআইএ এর হাতে? এখন এটাই বড় প্রশ্ন। ব্যাগ ভর্তি অস্ত্র নথি আদালতে আজকে পেশ করা হয়েছে এবং আদালতে পেশ করার পর শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারদের কি যোগ রয়েছে যে দাবি করেছে সিবিআই, এই তদন্ত তাহলে কি এনআইএ এর হাতে যেতে পারে? এখন এটাই বড় প্রশ্ন। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানবো। যে প্রশ্ন উঠছে সিবিআই এর যে দাবি এবং সেই সঙ্গে এই তদন্ত কি তাহলে এনআইএ এর হাতে যাবে, সব মিলে কি জানতে পারছো? দেখো, এখনো বসিরহাট মহকুমা আদালতে শুনানি পর্ব চলছে। এখনো যেটা খবর, যেটা হচ্ছে চলতি মাসে অর্থাৎ 26শে এপ্রিল, বিশেষ করে সন্দেশখালী সরবেরিয়া যে মল্লিকপাড়ায় যে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যখন সিবিআই আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি করতে যায়, সেই সময় তার বাড়ি থেকে বেশ বিদেশি অস্ত্র পাওয়া যায় এবং তার এই অস্ত্রের পাশাপাশি তার শাহজাহান একাধিক আয়কার অর্থাৎ বিভিন্ন তার পরিচয়পত্র পাওয়া যায় এবং উদ্ধার অস্ত্র এবং বেশ কিছু নথিপত্র নিয়ে এই আধিকারিকরা কিন্তু আজকে বসিরহাট মহকুমা আদালতে আসে এবং কি পরিমাণ অস্ত্র কতটুকু পাওয়া গেছে তার পুরো নথিপত্র নিয়ে বিচারকের কাছে। এখন তুমি জানো, বিদেশি অস্ত্র অর্থাৎ বেআইনি অস্ত্র যে অর্থাৎ অস্ত্র কারবারের সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত শেখ শাহজাহান, এমনকি তদন্তকারীরা মনে করছেন এবং করার পরেই তারা এটা চাইছেন যে এই তদন্তভার হয়তো এনআইকে দিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করতে পারেন। কিন্তু এখনো শুনানি পর্ব চলছে। এই জায়গাটাই সঞ্জিত জানতে চাইবো, এই যে তদন্ত যেতে পারে কি এনআইএ এর হাতে, এই যে প্রশ্ন উঠছে, এটা মূলত কোন কোন বিষয়গুলোকে ভিত্তি করে এই প্রশ্ন উঠছে? দেখো, প্রথম কথা, আবু তালেবের বাড়িতে যখন যে অস্ত্র পাওয়া গেছে, বেশ কিছু বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছিল। সেই বিদেশি অস্ত্রের মধ্যে বেশ কিছু আগ্নেয় অস্ত্র রয়েছে, যেগুলো একেবারে 9mm পিস্তল থেকে শুরু করে 5mm পিস্তল, একাধিক যে বিপুল পরিমাণ যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল, সেই বিদেশি অস্ত্রের পাশাপাশি তার আর বেশ কিছু কয়েকশো বুলেট পাওয়া গিয়েছিল, যে একেবারে বিদেশি বুলেট এমনটাই তারা মনে করছেন। পাশাপাশি সেই অস্ত্রের পাশে কিন্তু শেখ শাহজাহানের একাধিক আই কার্ড অর্থাৎ পরিচয়পত্র পাওয়া গেছে। তদন্তকারীরা মনে করছেন এই অস্ত্র কারবারের সঙ্গে শেখ শাহজাহান এবং জড়িত, এবং এই অস্ত্র কিন্তু একটা অংশ অর্থাৎ চলতি মাসের 5ই জানুয়ারিতে যখন শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে তদন্তকারীরা যায়, এই
ইডি আধিকারিকরা তল্লাশি করতে যায়, সেই সময় আক্রান্ত হয়, মারধর হয়। সেই সময় একদিকে রেশন দুর্নীতি, অন্যদিকে অস্ত্র মজুত করার অভিযোগ ইডির কাছে ছিল, এমনটাই তদন্তকারীরা মনে করেছিল। সেই তদন্তভার সিবিআই নেয়। এবার নেওয়ার পর থেকেই কিন্তু এই অভিযোগে কিন্তু ইতিমধ্যে এই বিশেষ করে শেখ শাহজাহানকে হয়তো এই অস্ত্র রাখা, অর্থাৎ আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত আছে, এমনটাই মনে করছে তদন্তকারীরা। তাকে তদন্তের প্রয়োজন আছে এবং যার কারণে এনআইএ তদন্তের প্রয়োজন আছে, এমনটা তারা মনে করছেন। কিন্তু এখনো যেহেতু শুনানি পর্ব চলছে, ধাপে ধাপে জানা যাবে এই তদন্তভার আগামী দিনে কোন কে নেয়, সেটাও কিন্তু সময়ের অপেক্ষা। এখনো পর্যন্ত যে বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে এবং শেখ শাহজাহান একাধিক যে নথিপত্র উদ্ধার হয়েছে, সেইগুলো কিন্তু আদালতে তারা পেশ করেছে সিবিআই আধিকারিকরা, পাশাপাশি আইনজীবীরা তারা এই শুনানি পর্বে নিয়েছেন। সবকিছু গোটা প্রক্রিয়ার উপরে সময়ের বলবে যে এই তদন্তভার অর্থাৎ আন্তর্জাতিক অর্থাৎ বেআইনি অস্ত্র অর্থাৎ রাখা অপরাধী আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে যোগসূত্র আছে, এই তদন্তে এই জায়গাটা থেকে হয়তো এনআইএ তদন্ত নিতে পারে, এমনটা মনে করছে তদন্তকারীরা। এনআইএ তদন্তে যেতে পারে, এটাও কিন্তু তারা দাবি করছে। কিন্তু পাশাপাশি এখন সময় বলবে তদন্ত শুনানির পর এই তদন্ত এনআইএ নেবে না একটু দীর্ঘদিন আর সিবিআই ইডি আধিকারিকরা তদন্ত করার পরে পরবর্তীকালে আবার এনআইএ কে দেবে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। একদমই সময়ের অপেক্ষা, অবশ্যই সেদিকে আমাদের নজরও থাকবে। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সুপ্রিম কোর্টে পিছল সন্দেশখালী শুনানি, অস্বস্তিতে রাজ্য। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত চলবে, মামলা মুলতবির জন্য তদন্ত থমকে যাবে না, আজ জানিয়ে দিল শীর্ষ আদালত। গরমের ছুটির পর মামলার পরবর্তী শুনানি। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং মুলতবির আবেদন জানান রাজ্যের আইনজীবী। এবং জানিয়ে রাখি, সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার যে শুনানি ছিল তা মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিতভাবে বলতে গেলে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের যে দ্বারস্থ হয় রাজ্য সরকার, সন্দেশখালীতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় যে তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, কলকাতা হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। গত শুক্রবার সকালেই সন্দেশখালীতে সিবিআই যায় এবং কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা, সেই সংস্থার সূত্রে যেটা জানা যায় যে শেখ শাহজাহান তার আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সব মিলে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে নির্দেশ দেওয়া হয়েছে তা মুলতবির আবেদন জানান রাজ্যের আইনজীবী এবং এক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরো। আসলে রাজ্য সরকার এদিনকে চেয়েছিল অন্তত সপ্তাহ দুয়েকের জন্য যেন সিবিআই তদন্তটা মুলতবি থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সেই আবেদনে তীব্র বিরোধিতা করা হয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয় একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে রাজ্য কি জন্য সুপ্রিম কোর্টে এসেছে। এই প্রশ্ন তোলার পরেও যদিও এটা নিয়ে বিস্তারিত কিছু শুনানি যায়নি কেউ, অন্যদিকে আদালত জানিয়ে দেয় এই মুহূর্তে বিষয়টি নিয়ে শুনানির সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর অর্থাৎ প্রায় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের আগে এই বিষয়ে শুনানির কোনো সম্ভাবনা নেই। তবে এই সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্যের আবেদনটা বিবেচনাধীন আছে, সেই কারণে কিন্তু সিবিআই তদন্ত কোনো রকম ভাবে হ্যাম্পারিং করা যাবে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট এদিন সাফ জানিয়ে দিয়েছে। ধন্যবাদ পল্লব। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্টদের সঙ্গে, তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া শুনুন একবার। যদি রাজ্য সরকারের বিন্দুমাত্র মানবতাবোধ থাকতো, লজ্জাবোধ থাকতো, তাহলে সন্দেশখালী নিয়ে আর এক পাও এগোনো উচিত ছিল না।
সুপ্রিম কোর্টে গিয়ে আবার একটা বড় ধাক্কা খাবে। একটা তো খেলো, এটা তো রাজ্য সরকারের একটা বিপর্যয় মনে করি, যে 3 মাস মামলা চলবে কিন্তু তদন্ত চলতে থাকবে। তার মানেটা কি দাঁড়ালো? সেই চোরদের ধরবে, সেই রেপিস্টদের ধরবে, সেই অস্ত্রশস্ত্র উদ্ধার করবে, যা চলছিল তাই চলবে। অতএব আমি মনে করি যে এখনো এই সরকার উগ্রপন্থী সমাজ বিরোধীদের সাথে মিলে চলার চেষ্টা বন্ধ করুক, সেটা বাংলার পক্ষে তো খুব স্বাভাবিক ছিল। তো রাজ্য সরকারই খানিকটা সময় চেয়েছেন বলে যতটুকু আমি শুনতে পেরেছি। রাজ্য সরকার জানেন যে তাদের আবেদনের পেছনে কোনো রকম জোরালো যুক্তি নেই। তারা আবেদন করার জন্য আবেদন করেন, সরকারি খরচে দিল্লি বেরিয়ে আসেন এই পর্যন্তই। তা না হলে সন্দেশখালী তদন্তে সিবিআই তদন্ত করলে রাজ্য সরকারের আপত্তির কি কারণ থাকতে পারে? রাজ্য সরকারের তো আপত্তি কোনো কারণ থাকতে পারে না, কিন্তু এই তদন্তের পেছনে দুর্বৃত্তদের খুঁজে বার করা। এখন রাজ্য সরকার আবেদন করে প্রকৃতপক্ষে নিজেদের অবস্থানটাকে অনেক খেলো করে দেন। সুপ্রিম কোর্ট যদি কোনো পার্টিকুলার বিষয়ের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত মনে করে থাকেন, সেই সিদ্ধান্তকে নিশ্চিতভাবে সবার সম্মান জানানো উচিত। কিন্তু তারপরে দাঁড়িয়েও আজকে ভারতবর্ষের বুকে এজেন্সিগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু সংশয়াতীত নয়, সন্দেহের ঊর্ধ্বে নয়। এই কারণেই বলছি, কারণ আপনার মনে থাকবে এর আগে এজেন্সি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার বলেছিল ড্রাগ পাচারকারী, এবং পরবর্তীকালে প্রমাণ হয়েছিল উনি কোনো ড্রাগ পাচার তো করেনি, উল্টে তার কাছে এজেন্সির যিনি কর্তা ছিলেন শাহরুখ খানের কাছে কোটি কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। ওই ঘুষ দিতে পারেননি বলেই বা রাজি হননি বলেই তার জন্য তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। আমরা খুব দর্শহীন ভাষায় বলছি, এজেন্সির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এজেন্সিকে কাজে লাগিয়ে পলিটিক্যাল ভেন্ডেটা স্যাটিসফাই করার চেষ্টা করা হচ্ছে। এবার এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, আগামী সোমবার এসএসসি মামলার শুনানি। জানি রাখি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, আগামী সোমবার এসএসসি মামলার শুনানি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এবং ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। চ্যালেঞ্জ করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে এই মামলার আজ শুনানি ছিল। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিস্টার বেঞ্চে যে শুনানি আজকে হয়, সেইখানে যেটা এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়েছে আগামী সোমবার। পরবর্তী শুনানি আগামী সোমবার, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, আজকে এসএসসি মামলার বহু প্রতীক্ষিত শুনানিটা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আগামী সোমবারের আগে শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানেতে সিবিআই এর রিপোর্টের কথা কিন্তু সিবিআই মানে মুখ্য বিচারপতি কিন্তু আজকে রাজ্যকে জানিয়েছে যে সিবিআই রিপোর্টটা ভালো করে কিন্তু আগে দেখা দরকার, এবং যেহেতু এসএসসি সার্ভারেতে উত্তরপত্রর কোন রকম তথ্য নেই, সুতরাং সেই বিষয়টিকেও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। এবং লক্ষণীয় যেটা অনেকেরই আশা ছিল যে এই মামলাতে শুনানির শুরুতেই হয়তো কোনো স্থগিতাদেশ মিলবে, কিন্তু এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত বা রায় দেননি। আপাতত এইটুকুই। ধন্যবাদ পল্লব। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার আজ শুনানি ছিল এবং যা আদালতে হয়েছে আমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। তিনি বললেন আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এবং ওই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। চ্যালেঞ্জ করে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্টে এই মামলারই শুনানি ছিল আজকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিস্টার বেঞ্চে আজ যে শুনানি হয়, পরবর্তী শুনানি ধার্য হয়েছে দিন আগামী সোমবার 6 মে। আগামী সোমবার এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিরতিতে যাওয়ার আগে যে বড় খবরে আমরা নজর রেখেছিলাম, সুপ্রিম কোর্টে আছে এসএসসি মামলার শুনানি ছিল এবং আপনাদের জানিয়ে রাখি পরবর্তী দিন ধার্য হয়েছে শুনানি আগামী সোমবার 6 মে এবং সুপার নিউমেরিক পোস্টের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি, সেই শুনানির আজ ছিল এবং আমরা জানি যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এবং ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। পাশাপাশি চ্যালেঞ্জ করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। আজ সেই মামলারই শুনানি ছিল। প্যানেল বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি, এমনটাই আজ বলা হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে আজকে এসএসসি মামলা যার শুনানি ছিল আজকে, আজ আদালতে ঠিক কি হলো তেমনটা আপনাদের জানাচ্ছিলাম। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, প্যানেল বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি, আর কি বলেছেন বিচারপতি? বিচারপতি মূলত সিবিআই রিপোর্টটাকে বেস করে এগিয়েছে, যেভাবে হাইকোর্টও এগিয়েছিল। এখানে রাজ্য সরকারের তরফে যেটা বলা হয়েছিল যে মাত্র একজন অভিযোগকারীর বক্তব্যকে ভিত্তি করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন, সেই অর্ডারটাই ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট হয়ে আলটিমেটলি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সিবিআই তদন্তটাকে ভিত্তিটা করেই এই সিদ্ধান্তে এসেছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে বারংবার যেটা জানিয়েছে যে ওএমআর শিট এবং তার মিরর ইমেজ তার কোনোটাই এসএসসি সার্ভারে যে নেই বা ছিল না, এই তথ্যটাকে কিন্তু আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যেটা এই তথ্যটাই কিন্তু মূলত আজকে সামনে এসেছিল এবং সেটা সেই জন্যই বিষয়টা আরো বিস্তারিতভাবে শুনানির জন্যই কিন্তু এদিনে আর জানানো হয়েছে আদালতের তরফে যে সোমবার শুনানিটা হবে। পল্লব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, যে নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট, সুপার নিউমেরিক যে পোস্ট, সেখানে কিন্তু সিবিআই তদন্ত নয় এবং কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায় 26,000 জন চাকরিহারা হন এবং আজকের যে শুনানি, সেই শুনানিতে বলা হয়েছে, যা আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়, আগামী সোমবার এসএসসি মামলার পরবর্তী শুনানি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, আরো একবার আজকে আদালতে ঠিক কি হলো জানতে চাইবো। পল্লব, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রায়ের বিশেষ কিছু অংশ আজকে রাজ্যের তরফে তুলে ধরে বলা হয়, যেরকম 26,000 পদের চাকরিরতদের চাকরি চলে গিয়েছে। পল্লব, তোমাকে একটু বিরত করছি। আমরা সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি নিয়ে কথা বলবো, প্রতিক্রিয়া জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এক তো পরবর্তী শুনানি আগামী সোমবার, আজকে আদালতে যা হলো সেখানে এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি প্রশ্ন করেছেন 8,000 জনের নিয়োগ বেআইনি, 23,000 চাকরি বাতিল কেন এবং কেন সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন, এই প্রশ্নই করেছেন। দেখুন, যেটাই হোক, আজকে কোনোভাবেই রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে কোনো সুরাহা হয়নি। তার মানে এটা পরিষ্কার যে এখানে যে একটা বিরাট জালিয়াতি হয়েছে, সেই জালিয়াতিকে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, যার জন্য আগামী দিন শুনানির ডেট দিয়েছে। আমরা মনে করি যেভাবে এখানে বিচারপতিরা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সরকারের সাথে এই দুর্নীতির একদম নিকট যোগ এবং যেভাবে 26,000 নিয়োগ হয়েছে, সেই নিয়োগ যে সম্পূর্ণ অর্থের বিনিময়ে হয়েছে, এটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে বলেই সুপ্রিম কোর্ট আজকে
কোনো স্টে বা অন্য কোনো আদেশ দেয়নি। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি কলকাতা হাইকোর্টের যে বিশেষ ডিভিশন বেঞ্চের যে রায়, তাতে 26,000 জন চাকরিহারা হন। আর এরপরই রাজ্য, এসএসসি এবং পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। কেন সুপার নিউমেরির পোস্ট তৈরি করা হলো, এই প্রশ্নই রাজ্যকে করে সুপ্রিম কোর্ট। আরো একবার জানিয়ে রাখি, যে প্রশ্ন আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি করেন, রাজ্যের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তার ভিত্তিতে এই প্রশ্নই হচ্ছে সুপ্রিম কোর্টে, যে কেন সুপার নিউমেরির পোস্ট তৈরি করা হলো। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি সম্প্রতি কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসির যে প্যানেল তা সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায় প্রায় 26,000 জন চাকরিহারা হন। আর এরপরই রাজ্য, এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌম্যবাবু, আজকের যে আদালতে যা হয়েছে, পরবর্তী শুনানি শুরুতে জানিয়ে রাখি আগামী সোমবার, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে রাজ্যকে আজ সুপ্রিম কোর্ট প্রশ্ন করে যে কেন সুপার নিউমেরির পোস্ট তৈরি করা হলো। এই প্রশ্ন উঠেছে আজকে আদালতে, প্রশ্ন করেন প্রধান বিচারপতি। দেখুন, চুরির অভিনবত্ব, চুরির নতুন নতুন পন্থা, চুরির নতুন নতুন আবিষ্কারের নাম তৃণমূল। এই যারা দুর্নীতিগ্রস্ত, চুরিটা টাকা দিয়ে পোস্ট কিনলো, চুরি করলো, চাকরি চুরি করলো, এবং যারা চাকরি চুরি করার জন্য টাকা দিল তৃণমূলের নেতাদের, এবং তৃণমূলের নেতারা যে টাকাটা দিয়ে চাকরি বিক্রি করলো, এই ক্রেতা আর বিক্রেতা এই দুটোরই তো মালিক হচ্ছে যারা, তারা এই পুরো বিষয়টাকে প্রশ্রয় দিয়েছে। তাহলে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল শুধু অপরাধীদের লিগালাইজ করার জন্য। যারা চাকরিটা চুরি করেছে তাদের চাকরিটাকে লিগালাইজ করার জন্য এক অভিনব পন্থা আবিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস এবং সম্পূর্ণ তার দল এবং এই সরকার, তার ক্যাবিনেট, এবং তার দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর কত মুখ পোড়াবেন? মানুষের ট্যাক্সের পয়সায় সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা বড় থাপ্পড় খেল এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার পেছনে। এই অভিনব চুরির পন্থা এবং কায়দা তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করেছে, যার দায় 100% মাননীয় মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে। কথা বললাম, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে পল্লব চট্টোপাধ্যায়। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। সুপ্রিম কোর্টে আজকে এসএসসি মামলার শুনানি ছিল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে জানিয়ে রাখি আপনাদের আগামী সোমবার। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ তথ্য তা হলো রাজ্যকে আজ প্রশ্ন করে সুপ্রিম কোর্ট, কেন সুপার নিউমেরির পোস্ট তৈরি করা হলো, এই প্রশ্নই করা হয়। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি সম্প্রতি কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসির যে প্যানেল ছিল সেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়। প্রায় 26,000 জন চাকরিহারা হন এবং তারপরই রাজ্য, এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজকে তার বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং তিনি যে প্রশ্ন করেন রাজ্যের উদ্দেশ্যে তা হলো কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো, এই প্রশ্নই প্রধান বিচারপতি করেন। প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য। ওএমআর সম্পূর্ণ মিসিং, নষ্ট করে দেওয়া হয়েছে, মিরর ইমেজ আছে, এখন যোগ্য আর অযোগ্যদের ভাগ করবেন কি করে, এই প্রশ্নই করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে আজকে যা হলো আপনাদের কাছে তুলে ধরছি। রাজ্যের কাছে প্রশ্ন শীর্ষ আদালতের, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো। আরো প্রশ্ন করেন আজকে বিচারপতি, সেখানে ছিল প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য, ওএমআর সম্পূর্ণ মিসিং। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তন্ময় বাবুর সঙ্গে। তন্ময় বাবু, আজকে যে শুনানি ছিল এসএসসির, সেই শুনানির ক্ষেত্রে একটা বিষয় তো উঠে আসছে, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার। পাশাপাশি যে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে তা হলো প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো। খুব স্বাভাবিক, রাজ্যের সরকার তারা এটা বোঝেননি যে সুপ্রিম কোর্টে তাদেরকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হবে।
সুপার নিউমেরিক পোস্ট আইনের কোন ধারায় আছে? কোন একটা নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে মেধা তালিকার বাইরে থেকে পছন্দ মতো লোক নিয়োগ করবার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যে কোনো প্রতিষ্ঠান তারা এই ধরনের যে কোনো কাজ করতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করবেন এটা জেনেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন না এটা জেনেই সুপ্রিম কোর্টে গেছেন। যোগ্য যারা চাকরি হারালো তাদের সিম্প্যাথি পুরনো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পারপাস নেই। সমস্যার সমাধান তারা চান না, চাইলে ৮,০০০-এর বেশি স্কুল উঠে যেত না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। যে খবরে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে যে রায় হয়, প্রায় ২৬,০০০ জন চাকরিহারা হন, তার প্রেক্ষিতেই কিন্তু আজ রাজ্য এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যখন যায়, তার শুনানি ছিল আজকে। প্রধান বিচারপতি যে প্রশ্ন করেন রাজ্যের উদ্দেশ্যে, সেখানে যে যে প্রশ্নগুলো উঠছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি। প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, এই প্রশ্ন যেমন উঠেছে তেমনই প্রশ্ন উঠেছে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো। বিচারপতি বলেছেন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য। ওএমআর সম্পূর্ণ মিসিং, নষ্ট করে দেওয়া হয়েছে। মিরর ইমেজ আছে। এখন যোগ্য আর অযোগ্যদের তাহলে ভাগ করবেন কেমন করে, এটাই সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ যখন ২৬,০০০ ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের যখন চাকরি গেল, তখন তারা যেটা বলেছিলেন যোগ্য অযোগ্য ভাগ করা হলো না কেন, এই প্রশ্ন যখন উঠেছিল, তখন এক্ষেত্রে বিচারপতির বক্তব্য যে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য। যে ওএমআর, সেই ওএমআর সম্পূর্ণ মিসিং, নষ্ট করে দেওয়া হয়েছে। মিরর ইমেজ আছে। এখন যোগ্য অযোগ্যদের ভাগটা তাহলে কি করে হবে, এই প্রশ্নই বারবার উঠছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরো বিস্তারিত প্রেক্ষাপট আপনাদের জানিয়ে রাখি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি আজকে ছিল, কলকাতা হাইকোর্ট এর আগে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া, যে পুরো প্যানেল, তা বাতিল করে দেওয়ার নির্দেশ দেয় এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের যে রায়, তার প্রেক্ষিতে ২৬,০০০ জন চাকরি হারা হন এবং এরপরেই রাজ্য এসএসসি ও পর্ষদ আমরা জানি সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং আজ যে শুনানি ছিল সেখানে প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে, যে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতেই হলো, এটাই সব থেকে বড় প্রশ্ন। প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, এই প্রশ্নই বারবার উঠছে। রাজ্যের আইনজীবী যা বলেছেন আপনাদের সামনে তুলে ধরি। তাদের বক্তব্য, যদি সিবিআই ৮,০০০ খুঁজে পায় তাহলে এত জনের চাকরি বাতিল করা হলো কেন, এত জনের চাকরি বাতিল করা কেন হলো, যোগ্য অযোগ্য কেন ভাগ করা হলো না, এই আবেদন যখন রাজ্যের পক্ষ থেকে যায় তখন বিচারপতি কি বলেন, তার যেটা প্রশ্ন ছিল প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো, তিনি ব্যাখ্যা দিয়েছেন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য। ওএমআর সম্পূর্ণ মিসিং, নষ্ট করে দেওয়া হয়েছে। মিরর ইমেজ আছে। এখন যোগ্য আর অযোগ্য এদের ভাগ তাহলে কি করে করবেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ২৬,০০০ যারা চাকরি হারা, যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে রায় দেয়, যেখানে এদের চাকরি যায়, তারপর রাজ্য এসএসসি পর্ষদ সুপ্রিম কোর্টে যায় এবং আজকে তার শুনানি ছিল। পরবর্তী শুনানির দিনও আপনাদের জানিয়ে রাখি ধার্য হয়েছে ৬ই মে এবং আজকে যা হলো আদালতে তা আপনাদের কাছে স্পষ্টভাবেই তুলে ধরছে আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়, যেমনটা ব্যাখ্যা দিলেন যে আজকে রাজ্যের আইনজীবী বলেন যদি সিবিআই ৮,০০০ খুঁজে পায় তাহলে এতজনের চাকরি বাতিল করা হলো কেন, এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল, আবেদন ছিল রাজ্যের শীর্ষ আদালতের কাছে। প্রধান বিচারপতি যা বলেন সেখানে তিনি স্পষ্ট করে দুটো প্রশ্ন করেছেন। প্যানেলের বাইরে থেকে কিভাবে চাকরিতে নেওয়া হলো, প্যানেলের বাইরে গিয়ে কেন নিয়োগ, প্লাস কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা খোঁজ করার জন্য। ওএমআর সম্পূর্ণ মিসিং রয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে ওএমআর শিট। মিরর ইমেজ আছে। যোগ্য আর অযোগ্যদের ভাগ কি করে করবেন, এইখানেই সব থেকে বড় প্রশ্ন। ২৬,০০০ চাকরি হারা, যোগ্য অযোগ্যের যে বিভাজন তা করা সম্ভব হচ্ছে না, এই নিয়েই রাজ্যের আবেদন। আজকে আইনজীবী যে আবেদন করেছেন, যে প্রশ্ন তুলে তিনি বলেছেন যদি সিবিআই ৮,০০০ খুঁজে পায় তাহলে এতজনের চাকরি বাতিল করা হলো কেন। প্রধান বিচারপতি আজকে বলেন যে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজকে এই মামলার
শুনানি ছিল। আগামী সোমবার এসএসসি মামলার পরবর্তী শুনানি, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। এই প্রশ্নেই যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করেছেন এবং আমরা জানি খড়গ্রাম এবং ভগবানগোলা থেকে তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যেমন বলেছেন, তেমনি এই যে চাকরি হারা তাদের নিয়েও বলেছেন তিনি। শুভেন্দু অধিকারী, তাকে চাকরি তোপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চাকরি খেয়ে উল্লাস করছে, নিজের টাকা বাঁচাতে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। আজকে মুর্শিদাবাদের সভা থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খেয়ে উল্লাস করছে বিরোধী দলনেতার উদ্দেশ্যে এই নিশানাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গ্রাম এবং ভগবানগোলায় আজকে জনসভা ছিল। বিজেপির উদ্দেশ্যে কি বলেছেন, শুভেন্দু অধিকারীকে নিশানা করে ঠিক কি বলেছেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। অভিজিৎ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, বারবারই আমরা দেখতে পাচ্ছি চাকরি হারাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করছেন বিজেপিকে। বিরোধী দলনেতার উদ্দেশ্যে আজকে যা বললেন, চাকরি খেয়ে উল্লাস করছে। একদমই তাই মধুমন্তী, দেখো যে আজকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের নগর মাঠে যে সভা ছিল, খলিলুর রহমানের যে নির্বাচনী সভা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্র সরকারকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের যিনি বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী, তার নাম না করেই কিন্তু এই বিস্ফোরক মন্তব্য করেন যে বোমা ফাটানোর নাম করে যে 23,000 জনের চাকরি গেছে সেই নিয়ে উল্লাস করছে বিজেপি। অর্থাৎ যেটা হচ্ছে যে সাধারণ মানুষ একটা যখন একটা কর্মজীবী মানুষের তার পরিবারের সঙ্গে তার পরিবারও জুড়ে থাকে, যে এতগুলো মানুষকে সমস্যায় ফেলে উল্লাস করছে বিজেপি, এমনটাই মন্তব্য করেন। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে রাজ্য সরকারের যে দেওয়া যে চাকরি, যেটা সমস্যায় পড়েছে যে সমস্ত মানুষ, সেই সমস্ত শিক্ষকদের পাশে রয়েছেন। অর্থাৎ যত দূর করার তাদের জন্য যা যা করার যাবতীয় দায়ভার নিয়েই কিন্তু রাজ্য সরকার তাদের পাশে থাকবে, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অভিজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। আমরা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে কি বার্তা দিচ্ছেন সরাসরি। এদের মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ, ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করবে। চতুর্থ দফায় বীরভূমের মানুষ কোমর ভাঙবে, আর পঞ্চম দফায় আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন, আর ষষ্ঠম দফায় জঙ্গলমহল হাত ভাঙবে, আর সপ্তম দফায় কলকাতা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, বারাসাত, বসিরহাট যেটুকু অবশিষ্ট রয়েছে মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, লাঞ্ছনাকারীদের, বাংলা বিরোধীদের আগামী দিন বিসর্জন দিতে হবে। মানুষের গর্জন কি, বাংলার গর্জন কি, জনগণের গর্জন কি, গ্রাম বাংলার গর্জন কি, বাগনানের গর্জন কি, উলুবেড়িয়ার গর্জন কি, আমতার গর্জন কি, উদয়নারায়ণপুরের গর্জন কি, ভোটের বাক্সে প্রমাণ করতে হবে। আপনার জীবনের হয়তো মা এটা শেষ ভোট, তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব। একবারই নির্বাচন হবে 5 বছরে। আপনি যেখানে পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা 5 বছরে 4 বার ভোট দেন, সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্পপত্রে বলেছে, আমি বলছি না।
যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে, বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে সংকল্পপত্রে বলেছে। অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কিছু বলেনি, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে কিছু বলেনি। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের মৌলিক অধিকার এই বিজেপি কেড়ে নিতে চায়, মা কাটতে দেবেন? ভাইরা কাটতে দেবে? তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন এদের কতটা উদাত্ত অহংকার, যে মানুষের কাছে ভোটের আবেদন করার জন্য যে কোনো রাজনৈতিক দল যেতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমি কি খাবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, কবার ভোট দেবো, কাকে ভোট দেবো, ফ্রিজে কি রাখবো, ঠিক করে দেবে প্রধানমন্ত্রী আর বিজেপি সরকার। ভারতবর্ষের সংবিধান আমাদের হাতে যে ক্ষমতা দিয়েছে, সেই সংবিধানের যে মূল মৌলিক অধিকার, তার পরিপন্থী হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, আর এদের দোসর হচ্ছে সিপিএম আর বাংলার কংগ্রেস। আমি আপনাদের বলছি, কেন্দ্রে পরিবর্তন সময়ের অপেক্ষার। আমরা আমাদের ইস্তাহারে বলেছি, আমি যেমন বাড়ির কথা বলে গেলাম, আমি আপনাদের আশ্বস্ত করলাম যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল থাকাকালীন যতদিন রয়েছে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে ভারতবর্ষে পরিবর্তন হবে, কেন্দ্র সরকারে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ জুড়ে যত গরিব পরিবার আছে সবাইকে বিনামূল্যে 10টা করে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার প্রতি বছর দেবে। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আমরা বাংলায় করেছি, সেভাবে সমস্ত দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিন হবে। মহামতি গোখলে যেটা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমরা সেটাই বাস্তবায়িত করে দেখাবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে সকলকে, আপনারা যারা আজকে এসছেন সকলের পা ছুঁয়ে আমি প্রণাম করছি, সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। আর আগামী 20 তারিখ আমাদের সকলের প্রার্থী, এখানকার দীর্ঘদিনের সাংসদ ছিলেন সুলতান আহমেদ, সুলতানদার সহধর্মিনী, তিনি আজকে প্রয়াত, কিন্তু সর্বক্ষণের মানুষের কর্মী ছিলেন সুলতান আহমেদ। সুলতান আহমেদের সহধর্মিনী আমাদের সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, বাংলার প্রার্থী, শ্রমিক কৃষকের প্রার্থী, বঞ্চিত মায়েদের ভাইদের প্রার্থী সাজদা আহমেদকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিয়ে ফিরবেন। আর আগামী দিন আমি আবার আসবো আপনাদের সাথে মিলিত হতে। জয়ের ব্যবধান যাতে বাড়ে, আর বাংলা বিরোধীদের যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি, যারা মানুষের থেকে টাকা কেড়ে নেওয়ার কথা বলেছে। নির্বাচনী প্রচারে উলুবেড়িয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। বঙ্গে স্বস্তির খবর কিছুটা, কারণ বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রইলেও শুক্রবার পর্যন্ত কিন্তু এই অবস্থায় থাকবে, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি রইল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লুয়ের সতর্কতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া এবং বীরভূমেও। বঙ্গে স্বস্তির কথা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিকই, কিন্তু সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার পর্যন্ত কিন্তু এই অবস্থায় থাকছে, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি রইল। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।